দ্রুত নির্বাচন চায় জামায়াত। আদালতের রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের আশা সংস্কার কমিশন প্রধানের। সুষ্ঠু ভোটের জন্য জনগণকে সচেতন থাকার আহ্বান উপদেষ্টার। গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করলে হাসিনাকে ফেরত দেবে ভারত। প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক শেষে টবি ক্যাডম্যান। আসামি পক্ষ চাইলে নিতে পারবেন বিদেশি আইনজীবী। অনিয়ম সবখানেই, তবে পার্বত্য অঞ্চলে একটু বেশি সমতলের সঙ্গে ভেদাভেদ দূর করার আহ্বান প্রধান উপদেষ্টার। আগামী মাসে তারুণ্যের উৎসব। এলসি খোলায় বিধি নিষেধ শিথিলতায় চট্টগ্রাম বন্দরে বেড়েছে কাঁচামাল আমদানি রপ্তানি। কার্গো পণ্য হ্যান্ডেলিং ছুঁয়েছে 12 কোটি মেট্রিক টন। কন্টেনারেও রেকর্ডের পথে ক্রেতাদের। ভারত সরকার ও দেশটির কিছু রাজনৈতিক দল পতিত স্বৈরাচারকে শুধু আশ্রয়ই দেয়নি, সেখানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেও সহায়তা করছে। একথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। বাংলাদেশ বিরোধী ভারতের তৎপরতা ও আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক পার্টির বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন। এ সময় জাহিদ আরও বলেন, ভারত ধর্মনিরপেক্ষতায় কতটুকু বিশ্বাস করে তা নিয়ে সন্দেহ আছে। আমাদের পার্শ্ববর্তী দেশের সরকার এবং কতিপয় রাজনৈতিক দল তারা শুধু আমাদের পতিত স্বৈরাচারকে জায়গা দিয়েই ক্ষান্ত হন নাই, পতিত স্বৈরাচারকে সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ দিচ্ছেন। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা অথবা গারো, সাঁওতাল এভাবে বিভক্ত না। আমরা সবাই বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশি। দেশে ন্যায় বিচার নিশ্চিতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের বিকল্প নেই উল্লেখ করে জামায়াতের আমির বলেছেন, অন্তর্বর্তী সরকারকে শিগগিরই মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এদিকে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে উচ্চ আদালত থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ের বিষয়ে আশাবাদী নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। আর নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, বিগত নির্বাচনগুলোর মতো একই পথে হাঁটা মানে গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়া। গণঅভ্যুত্থানে সরকার পতনের 4 মাস কেটে গেছে। দেশ সংস্কারে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। তবে এই মহাযজ্ঞে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে, কবে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার। জুলাই আগস্টের বিপ্লবে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির। এই সংকট সমাধানে দ্রুত সুষ্ঠু নির্বাচনের বিকল্প দেখছেন না তিনি। সংস্কারের এই মৌলিক বিষয়গুলা সম্পন্ন হওয়ার সাথে সাথেই নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে। আমরা বিলম্বিত বা দীর্ঘায়িত সময় নয়, যৌক্তিক সময়টাই দিতে চাই। রাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া। বিগত সরকার জুলুম করে বহু জায়গায় তৎকালীন বিরোধী দলে যারা ছিলেন তাদের এলাকাগুলোকে টার্গেট করে আসন সংখ্যা কমিয়ে দিয়েছে, আসন পুনর্বিন্যাসের নামে জুলুম করেছে। এগুলাকে আবার পুনর্বিন্যাস করা লাগবে। এদিকে নির্বাচন সংস্কার কমিটির প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার মনে করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই পারে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে। আগামী সপ্তাহে হাইকোর্টের রায়ে পঞ্চদশ সংশোধনী বাতিলের বিষয়ে আশাবাদী সংস্কার কমিশনের প্রধান। আমরা হাইকোর্টে গিয়েছি, তারপরে আমরা ওইখানে আদালতে গিয়েছি, 17 তারিখে রায় হবে। তো আমরা আশা করছি প্রতিকার পাবো। সাধারণ মানুষের ভোটাধিকার যেন লুণ্ঠিত না হয়, এজন্য ভোটারদেরই সচেতন হতে বলছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। বিগত নির্বাচনগুলো থেকে কমিশনকে শিক্ষা নেওয়ার পরামর্শ তার। শুধু পলিটিক্যাল পার্টি পার্টিসিপেশন না, ভোটার্স পার্টিসিপেশন। ভোটাররা যদি স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করে এবং সেই নির্বাচন নিয়ে যদি ভোটাররা স্যাটিসফাইড হয়, দ্যাট আই উড সে সাকসেসফুল অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশন। তো আমি আশা করি যে আগামী যে ভোট ইলেকশনটা হবে, সেই ইলেকশনটা যারা পার্টিসিপেট করবেন দে হ্যাভ টেকেন লেসন। বিগত নির্বাচনগুলোর মতোই একই পথে হাঁটা মানে গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া বলে মনে করেন তিনি। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে অন্তর্বর্তী সরকার সরে এসেছে। জাতীয় স্বার্থকে ছাড় দিয়ে আন্তর্জাতিক সম্পর্কে বিশ্বাস করে না বর্তমান সরকার, জানিয়েছেন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুরে কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন তিনি। ভারতের সাথে এর আগে আমাদের যেই নতজন পররাষ্ট্রনীতি থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার শুরু হয়েছে এবং আমাদের পরবর্তী সম্পর্কটা বা চলমান থাকবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট অর্থাৎ জাতীয় স্বার্থকে সামনে রেখেই, জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করে কোনো রিলেশনে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন আমরা বিশ্বাস করি না। গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করলে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত। প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক শেষে এমন আশা প্রকাশ করেছেন টবি ক্যাডম্যান। ভারত না দিলে আন্তর্জাতিক অপরাধ আদালতেও যাওয়ার সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি। জানান, জুলাই অগাস্ট গণহত্যার ন্যায় বিচার নিশ্চিতে মানা হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ড। মানবতাবিরোধী অপরাধে যখন জামায়াত নেতাদের বিচার শুরু হয় ঠিক 10 বছর আগে, তখন টবি ক্যাডম্যানকে আইনজীবী নিয়োগ করেছিল জামায়াত, কিন্তু সে সময় তাকে বাংলাদেশে ঢুকতে দেয়নি শেখ হাসিনার সরকার। তবে আগস্টের পরিবর্তিত পরিস্থিতির পর সেই টবি ক্যাডম্যানই জুলাই আগস্ট গণহত্যার প্রসিকিউশন টিমের বিশেষ পরামর্শক। বুধবার প্রথমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন ব্রিটিশ এই আইনজীবী। রুদ্ধদ্বার বৈঠক করেন তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিমের সঙ্গে। এরপর গণমাধ্যমের মুখোমুখি টবি। তিনি বলেন, জুলাই আগস্ট গণহত্যার ন্যায় বিচারে আন্তর্জাতিক মান নিশ্চিত করা হচ্ছে। The amendments that have been made are essential to ensuring fair trials. I believe that there are still some amendments that need to be made. And in consultation with the Chief Prosecutor, we will be presenting our view to the law advisor as to additional amendments, additional essential amendments that are necessary to ensure the fullest fair trial possible. শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে এই আইনজীবী বলেন, গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করলে চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত। এক্ষেত্রে বাংলাদেশের বাস্তবতা অনুধাবন করতে হবে প্রতিবেশী দেশটিকে। মন্তব্য আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যানের। I don't want to prejudge what India is going to do, but of course it is the role of the Chief Prosecutor and this office to ensure that charges are brought, that an extradition request is made, and obviously if extradition is refused, we will have to then look upon whether she is tried in her absence or whether in fact we look to the International Criminal Court to provide assistance in trying her. That is a matter that's not my decision to make, but certainly we would hope and certainly we would make a call to India as a democratic state that they respect the rule of law and they respect a lawful and proper request for her extradition when an extradition request is made. এ সময় চিফ প্রসিকিউটর বলেন, আসামিপক্ষ চাইলে বিদেশি পরামর্শক নিয়োগ করতে পারবে, তবে আইনজীবী হিসেবে মামলা পরিচালনায় লাগবে বার কাউন্সিলের অনুমতি। এই বিচার প্রক্রিয়া স্বচ্ছভাবে আন্তর্জাতিকভাবে যাতে কোনো রকম প্রশ্নের সম্মুখীন না হয় সেই ব্যাপারে আমরা তার সাহায্য গ্রহণ করছি। বর্তমানে ট্রাইব্যুনালে 4টি মামলায় শেখ হাসিনা সহ বিচার চলছে 72 জনের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বনানী থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমরকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের মধ্যে একজন ব্যারিস্টার শাহজাহান ওমর, তাকে বনানী থানায় একটি হত্যা চেষ্টা মামলায় তাকে আজকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করেন। এটাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এই হত্যা চেষ্টাটা করা হয়েছিল। ওই মামলা তাকে উপস্থাপন করে তাকে এই মামলা, যেহেতু শাহজাহান নামে আসামি, তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। অনেকগুলো গণহারে মামলা হচ্ছে এবং এর মধ্যে অনেক ইনোসেন্ট ব্যক্তি যাদের কোনো অপরাধের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, সেটি উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কিংবা অন্য কোনো এনিমিটির কারণে তাদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। সুতরাং এই দায়িত্ব হচ্ছে আদালতের, এই দায়িত্ব হচ্ছে প্রসিকিউশনের। প্রাকৃতিকভাবে সমৃদ্ধ পার্বত্য অঞ্চলকে শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে এগিয়ে নেয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাহাড়ে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে কিছু সমস্যা থাকলেও তা সমাধানযোগ্য বলেছেন তিনি। সমতলের সঙ্গে ভেদাভেদ দূর করতে জেলা পরিষদের সদস্যদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জানুয়ারিতে তারুণ্যের উৎসবে পাহাড়ের অধিবাসীদেরও সামিল হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের জন্য আয়োজন করা হলো জেলা পরিষদ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি। বুধবার রাজধানীতে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পার্বত্য অঞ্চলে বহুমাত্রিক সম্ভাবনার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, আর পিছিয়ে থাকা নয়, শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে হবে পাহাড়ি জনপদকে। পেছনে থাকা তো প্রশ্নই ওঠে না, বরং সবার উপরে থাকবে। যেরকম আপনাদের মেয়েরা ফুটবল খেলায় প্রথম হয়ে আসলো, এটা বাংলাদেশের সবচেয়ে উন্নত জেলা হতে পারে। এখন হয়েছে উল্টা, এটা সবচেয়ে পেছনে পড়া জেলা। এটা কোন রকমের গ্রহণযোগ্য না। আপনাদের হওয়ার কথা সবচেয়ে অর্থনীতিতে, প্রাকৃতিক সৌন্দর্যে, সাংস্কৃতিক বৈচিত্র্যে শীর্ষস্থানে থাকার কথা, এবং সেটাই হবে এবং সেটাই হতে হবে। এটার কোনো ব্যত্যয় নাই। সমতলের সঙ্গে যদি ভেদাভেদ থাকে সেগুলো অতিক্রম করে এটা হবে। এটা বাধা হিসেবে থেকে যাবে আর আমরা পিছিয়ে থাকবো, এটা হতে পারে না। পাহাড়ের বাসিন্দাদের বিভিন্ন সমস্যা থাকলেও তা দূর করা সম্ভব বলে মনে করেন প্রধান উপদেষ্টা। পারস্পরিক শ্রদ্ধাবোধের উপর জোর দিয়ে ডক্টর ইউনূসের আশাবাদ, বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠবেন পার্বত্য এলাকার তরুণরা। আমরা শুধু আমাদের নিজেদের এলাকা পরিবর্তন করব না, সারা বিশ্বকে আমরা পরিবর্তন করব। ওইখানে বসে আমরা পরিবর্তন করব। আমরা পরস্পরের প্রতি যদি ভালোবাসা, পরস্পরের প্রতি যদি শ্রদ্ধাবোধ না থাকে, চুক্তির বান্ধনে আর কিভাবে আমরা বাঁধা যাবে না। কাজে ওই ভালোবাসা, ওই পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, এটা আমাদের নিয়ে আসতে হবে। সেটি আমাদের এই সুযোগটা আমাদের করে দিতে হবে। জানুয়ারিতে তারুণ্যের উৎসবে সমতলের পাশাপাশি পাহাড়ের অধিবাসীদেরও সামিল হওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। এবার যেন দেখি এই পার্বত্য জেলাগুলোই সবচেয়ে উপরের স্থানে চলে গেছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাজ্যের বিজ্ঞান বিষয়ক খ্যাতনামা সাময়িকী নেচারের 2024 সালের শীর্ষ 10 ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তালিকা প্রকাশ করে নেচারের ওয়েবসাইটে বলা হয়েছে, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য আমন্ত্রণ জানান শিক্ষার্থীরা। তাকে জাতির নির্মাতা হিসেবে তুলে ধরা হয়েছে, যার কাঁধে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ভার রয়েছে। নেচারের সম্পাদকেরা শীর্ষ 10 তালিকাটি তৈরি করেছেন বিভিন্ন বিষয়কে সামনে রেখে। এবছরের অর্জনগুলোর মধ্যে আবহাওয়ার পূর্বাভাসের নতুন পদ্ধতি থেকে একটি জাতিকে নেতৃত্ব দেওয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে। বৈমানিকরা জাতীয় দুর্যোগে দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে আর্মি এভিয়েশন বেসিক কোর্স 13 এর সমাপনী অনুষ্ঠানে ঢাকা সেনানিবাসে কথা বলেন তিনি। এবারের তাত্ত্বিক কোর্সে কানাডায় নির্মিত ডায়মন্ড DA-40 NG বিমানে 35 ঘন্টা উড্ডয়ন প্রশিক্ষণ নিয়েছেন 24 তরুণ অফিসার। প্রশিক্ষণ সফলভাবে শেষ করায় প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট ও ফ্লাইং ব্রেভেট প্রদান করেন সেনাপ্রধান। এ সময় প্রতিটি মিশনই নতুন মিশন মনে করে নব উদ্যমে কাজ করতে হবে বলে প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান সেনাবাহিনী প্রধান। Try to learn every day. Every mission is a new mission. As somewhere it is written, the sky is vast, but there is no room for error. Please remember that. ধারাবাহিক বঞ্চনা আর বৈষম্য থেকে মুক্তির আকাঙ্ক্ষায় 71-এ এ ভূখণ্ডে সংগঠিত হয়েছিল এক জনযুদ্ধ। বিশ্লেষকরা মনে করেন, মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের সব মানুষের সম্মিলিত প্রয়াস আর রাজনৈতিক ঐক্যের বড় এক উদাহরণ। আর সে কারণেই তখনকার বিশ্বের অন্যতম শক্তিশালী সশস্ত্র বাহিনীকে পরাস্ত করা সম্ভব হয়েছিল। পাকিস্তানের শাসন ক্ষমতা এমন একটা গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়ে গেল, যারা পূর্ব পাকিস্তানের যে ন্যায্য দাবি দেওয়া, ন্যায্য চাওয়া পাওয়া, সেটার প্রতি তারা কর্ণপাত করে নাই। 47-এর পর থেকে কখনোই একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এখানে স্থিতিশীল হয় নাই, কারণ ওই গোষ্ঠীটার নিয়ন্ত্রণটা সবসময় ছিল। পূর্ব পাকিস্তানকে একটা উপনিবেশের মতো তারা ধরে নিছিল। এখান থেকে সম্পদ যাবে, কিন্তু সম্পদ আর আসবে না। তাদের ফরেন কারেন্সিটা আমরা ইনকাম করতাম আমাদের পাটের মাধ্যমে, আমাদের চায়ের মাধ্যমে এবং অন্যান্যভাবে, কিন্তু তারা সেটা সিংহভাগ নিয়ে যেত পশ্চিম পাকিস্তানে। যেখানে আমার গণতান্ত্রিক অধিকারের স্বীকৃতি নাই, সেখানে তো আমি থাকতে পারি না। এবং সেখান থেকেই কিন্তু এই মুক্তিযুদ্ধের সূচনা। এবং পাকিস্তানিরা 25শে মার্চের কালো রাতে সামরিক হামলা শুরু করে,
ফলে শত সহস্র লোক নিহত হয় এবং মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। অভূতপূর্ব জাতীয় ঐক্য তৈরি হয়েছিল। কিছু সংখ্যক যুদ্ধাপরাধী এবং স্বাধীনতা বিরোধী ছাড়া বাকি সকলেই কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সমাজের কোনো অংশ বাদ ছিল না, যে জন্য এটাকে জনযুদ্ধ বলা হয়। রণাঙ্গনের এই মুক্তিযোদ্ধা নিজের অভিজ্ঞতায় জানাচ্ছেন ৭১ কিভাবে হয়ে উঠেছিল গণমানুষের যুদ্ধ। যুদ্ধ করে আমরা যখন জায়গায় জায়গায় আমরা আশ্রয় নিতাম, গ্রামে গঞ্জে, আমাদেরকে মুক্তিযোদ্ধা পেলে আমাদেরকে আদর আপ্যায়ন করত। অনেক জায়গায় এরকম হয়েছে যে আমাদেরকে খাইয়েছে বলে রাজাকাররা খবর দিয়ে দিয়েছে পাকিস্তান আর্মি এসে তাদেরকে মেরেছে এবং আগুন ধরিয়ে দিয়েছে তাদের বাড়ি। সারা বাংলাদেশের মানুষ তখন যোদ্ধা হয়ে গিয়েছিল, তারা চেয়েছিল যে আমরা পাকিস্তানের থাকবো না। দুপুরের সময় আরও থাকছে। 15 ডিসেম্বর থেকে প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট দেয়া হবে, জানালেন আসিফ নজরুল। শুরুতে অগ্রাধিকার পাবেন সৌদি আরব ও মালয়েশিয়াগামীরা। বাংলাদেশের ৭৮ জেলে ও 2টি জাহাজ আটকের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড। গত সোমবার ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে তাদের আটক করা হয় বলে জানিয়েছে তারা। ভারতীয় গণমাধ্যম বলছে, কোস্টগার্ড নিয়মিত টহলের সময় 2টি বাংলাদেশি জাহাজ এফবি লায়লা 2 এবং এফবি মেঘনা 5 আটক করে। জাহাজ দুটিতে যথাক্রমে 41 ও 37 জন জেলে ছিলেন। ভারতের মেরিটাইম জোনস অ্যাক্ট 1981 এর অধীনে মামলা দিয়ে তাদেরকে পারাদ্বীপ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। পাবনায় 16 বছরে জমি দখল হয়েছে প্রায় 60 বিঘা। এতে জড়িত থাকার অভিযোগ উঠেছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর, এপিএস আনিসুজ্জামান দোলন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, অস্ত্রের মুখে অন্যের জমি দখল করে তারা নির্মাণ করেছেন বিশাল বাগান বাড়ি। ভয়ে এতদিন মুখ না খুললেও হাসিনা সরকারের পতনের পর এবার নিজেদের জমি ফিরে পেতে চান ভুক্তভোগীরা। সবুজ মোল্লার রিপোর্ট। পাবনা সদরের হেমায়তপুর ইউনিয়নের চরঘোষপুর গ্রামের বাসিন্দা সোরাপ আলী 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তার 2.5 বিঘা জমি অস্ত্রের মুখে দখল করে নেয় জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকুর, এপিএস আনিসুজ্জামান দোলন ও তার ভাই হেলাল। আমাকে হুমকি দেয় কি যে এই ভূত হেঁটে না গেলি তোকে আমি গুলি করে মারি দেবো আর তোখানে ঝরে ফেলা দেবো। এইরকম করে হুমকি টুমকিতে আমাকে ভূত থেকে খেদা দিলে আমার যে ছেলেটা ছিল সে ছেলেটা ওই ভূত সুখে মারা গেছে। শুধু সোরাপ আলী নয়, অভিযোগ উঠেছে একইভাবে ওই এলাকায় প্রায় 60 বিঘা জমি জোর করে দখল করে নেয় দোলন ও হেলাল। তৎকালীন ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় ভয়ের মুখে মুখ খুলতে পারেনি স্থানীয়রা। আওয়ামী লীগ সরকার পতনের পর এবার নিজেদের জমি ফেরত পেতে চান ভুক্তভোগীরা। 2.5 বিঘি ভূমি হেলাল জোর করে দখল করে রাখছিল। আমরা আসলে পরে আমার অস্ত্র দেখাতো। অনেকবার আমরা সালিশ বিচারের জন্য লোকের ধরছি, কেউ পাত্তা দেয়নি। ওনার বাসা উপরে, ওই কারণে জমি পর আমরা আসতে পারতাম না। আমার জমি থেকে আমি আজ প্রতি বছরে 10,000 করে 15,000 করে ভাড়া পাতাম, সেই টাকা থেকে আমি বঞ্চিত হয়ে রয়েছি। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন দোলনের স্ত্রী। আর জমি দখল, হত্যা সহ আরো ঘটনার অভিযোগ পাওয়ায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এই অভিযোগটা মিথ্যা। আমাদের কাছে দলিল, খাজনা খারিজ সবকিছু আছে আপডেট করা। আমরা তাকে খুঁজতেছি, সেই জন্য আমি আসামি, আমরা পেলে তাকে গ্রেপ্তার করে জেলাতে প্রেরণ করব। সরকার পতনের পর আত্মগোপনে চলে যায় আনিসুজ্জামান দোলন, আর দোলনের ভাই হেলালকে অন্য মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। রাজশাহী বিভাগের সব জেলায় বছরের পর বছর ধরে বিচারাধীন কয়েক লাখ মামলা। এতে ভোগান্তির শিকার হচ্ছেন বিচার প্রত্যাশীরা। আইনজীবী ও রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা বলছেন, আদালত ভবনের ঘাটতি ও বিচারক সংকটের কারণে দীর্ঘ সময় লাগছে বিচার কাজে। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। জমি সংক্রান্ত মামলায় 25 বছরেরও বেশি সময় ধরে রাজশাহীর আদালত চত্বরে নাতিকে নিয়ে ঘুরছেন শত্রুর্ধ সেরেনা বেগম। মামলা চালাতে গিয়ে এখন নিঃস্ব তিনি। আদালতের বারান্দায় প্রতিদিন তার মতো অনেকেরই দেখা মেলে, যারা বছরের পর বছর ঘুরছেন বিচারের আশায়। তবে আদালত ভবন ও বিচারক সংকটের কারণে দীর্ঘ হচ্ছে বিচার প্রক্রিয়া। বগুড়া আদালতে এমন অনেক মামলা আছে যার বাদী বিবাদী কেউই বেঁচে নেই। এরপরও বছরের পর বছর ধরে চলছে মামলা। জেলায় আদালতে মোট 75,000 মামলা বিচারাধীন। নাটোরে 22টি আদালতে 20,000-এরও বেশি মামলা বিচারাধীন। আদালতগুলোতে বিচারকের 60টি পদ শূন্য থাকায় বাড়ছে মামলা জট। মামলা নিষ্পত্তির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যেটা প্রয়োজন
সেটা হচ্ছে বিচারকের সংখ্যা বৃদ্ধি। নওগাঁয় 13টি আদালতের মধ্যে বিচারক নেই 2 জন। বছরের পর বছর ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে বিচার প্রার্থীদের। একই অবস্থা সিরাজগঞ্জের আদালতেরও। এমন বিপদের মধ্যে আছি, মাসের পর মাস ঘুরতেছি, কোনো সমাধান আমরা পাইতেইছি না। অর্থ খরচ সময়, তাই আমাদের কেসটা দ্রুত যদি শেষ করে দেয় তাহলে আমাদের একটা উপকার হবে। আমার প্রত্যেকেরই সচেতন যদি হই আমরা যার যার জায়গা থেকে, তাহলেই আমার মনে হয় যে দ্রুতই সম্ভব হবে। লয়ারের দায়িত্ব আছে। রাজশাহী বিভাগের 8টি জেলায় দেওয়ানি ও ফৌজদারি মিলিয়ে 4.5 লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দুপুরের সময় আরও থাকছে। সৈকতের শহরে জনসমক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফি, কক্সবাজারের ঐতিহ্যবাহী সাপপাড়ের সঙ্গে ফটো সেশন। প্রচারণার অভাবে পর্যটক উপস্থিতি কম, নিরাপত্তা জোরদার। আগামী 15 ডিসেম্বর থেকে প্রবাসীদের MRP পাসপোর্ট দেয়া শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শুরুতে সৌদি আরব ও মালয়েশিয়ায় গমনেচ্ছুদের অগ্রাধিকার দেয়া হবে বলেও জানান তিনি। বুধবার ফেসবুকে দেয়া ভিডিও বার্তায় একথা বলেন আইন উপদেষ্টা। এই 15 ডিসেম্বর থেকে আপনারা MIP পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন MRP পাসপোর্ট পেয়ে যাবেন। তো প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরবে এবং মালয়েশিয়াতে আমাদের যে ভাই বোনরা আছেন উনাদেরকে, এবং এরপর আপনার যেই সমস্ত কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে একটু প্রায়োরিটি দিয়ে এই সমস্যাটা 3 থেকে 4 সপ্তাহের মধ্যে সমাধান করা হবে ইনশাআল্লাহ। আগামী 2-3 বছরে এই সমস্যা আর কখনো হবে না। আর পাসপোর্টের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করার জন্য আমাদের ডিসিশন হয়েছে যে এখান থেকে দরকার হলে টিম যাবে। বাজার স্থিতিশীল আছে উল্লেখ করে বাজার ব্যবস্থার নিয়মে সব জিনিসের দাম একবারে কমে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে তিনি আরও বলেন, সরকারের উদ্যোগের ফল বাজারে পড়েছে। প্রভাব যে একেবারে নাইও, আপনার খালি দেখেন যে আলুর দাম বেড়ে গেছে, অন্যগুলিতে সাশ্রয় হয়েছে। একটা জিনিস একটা মানুষ এটা বাজেটের দিকে দেখেন, প্রত্যেকটাতে কমতে হবে। ওই রকম যদি অ্যাটিটিউড নেন তবে কিন্তু ডিফিকাল্ট। বাজার এমন একটা জিনিস, একটা কমবে একটা বাড়বে। আমি যে বলে আজকে বাজার করলাম, আমি যদি নিজে বাজার কালকে সকালে একটা কমেছে একটা বেড়ে, তখন বাসায় গিয়ে বলে একটা বেড়ে গেছে, বাকি হলে কমারটা কেউ সে বলে না, বাড়ারটা বলবে, স্বাভাবিক অবশ্য বাড়ারটা বলবে। আমরা চেষ্টা করছি যে আলুটা একটু চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের জন্য, সুগার, মসুর ডাল এগুলো মোটামুটি, আর চালের ব্যাপারে তো আমরা সবসময় নিশ্চিত করবো চালবে না। অন্তর্বর্তী সরকারকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অসম চুক্তি ও অস্বাভাবিক ঋণের বোঝা টানতে হচ্ছে বলে জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে বিয়াম ফাউন্ডেশনে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। সকালে এনার্জি প্রসপেরিটি 2050 প্রতিপাদ্যে বিয়াম ফাউন্ডেশনে এই সম্মেলনে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ বিশিষ্টজনরা। এ সময় বক্তারা বলেন, জ্বালানি খাতে আওয়ামী লীগ সরকার দুর্নীতির যে সুযোগ করে দিয়েছিল, অন্তর্বর্তী সরকার তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। টেকসই নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নে বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান নীতি নির্ধারকরা। এই আয়োজনে দেশের জ্বালানি খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্বন নিঃসরণ কমাতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ানোর তাগিদ দেওয়া হয়। এগুলো একটা রিভিউ প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছে এবং চুক্তিগুলো আসলে বেশ অসম চুক্তি। বাংলাদেশের জন্য এগুলোর সেফগার্ড আমরা তেমন রাখিনি। আর প্রকল্পগুলো যেহেতু বাস্তবায়িত হয়ে গেছে, এখন ওই প্রকল্পগুলোর ঋণের বোঝাও আমাদেরকে টানতে হচ্ছে, ওই প্রকল্পগুলোকে বসিয়ে টাকা দিতে হচ্ছে। একই সাথে আবার আমাদের উপর একটা চাপ আছে ট্রানজিশনের দিকে যাওয়ার। নবায়নযোগ্য জ্বালানির কথা বলছি, এটা কিন্তু মূল উদ্দেশ্যটা কি? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কার্বন নিঃসরণ কমানো, গ্রিনহাউস গ্যাস এফেক্ট কমানো। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে একক ক্ষমতা, তারা চাহিদা নিরূপণ করে, তারা কিভাবে সেই চাহিদা পূরণ করবে তার পরিকল্পনা করে, তারা এককভাবে বিদ্যুৎ ক্রয় করছে সবার কাছ থেকে। তার মানে একটি সংস্থাকে আপনি কন্ট্রোল করে যা খুশি তাই করতে পারেন, এবং সেটাই হয়েছে আমরা দেখেছি। বৈশ্বিক সংকটের পাশাপাশি দেশের রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও কন্টেইনার এবং কার্গো হ্যান্ডেলিংয়ে রেকর্ড গড়তে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। বছরের শেষ প্রান্তে এলসি খোলার বিধি নিষেধ শিথিলতা আরোপ করায় কাঁচামাল আমদানি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে রফতানিও। এই সুযোগ কাজে লাগিয়ে কন্টেইনার হ্যান্ডেলিং 32 লাখ ছাড়াচ্ছে, আর কার্গো পণ্য হ্যান্ডেলিং হচ্ছে 12 কোটি মেট্রিক টনের বেশি। শেখাউচিপুর ক্যামেরায় সে খবর জানাচ্ছেন কমল দে।
সেপ্টেম্বরে দেশের বিশাল অংশ ছিল ভয়ঙ্কর বন্যায় বিপর্যস্ত। আর এই 3 মাস দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের মূল ক্ষেত্র চট্টগ্রাম বন্দর ছিল চরম অচল অবস্থা। ডেলিভারি নেমে এসেছিল শূন্যের কোটায়। এত সংকটের মাঝও বছর শেষে পুরোপুরি ঘুরে দাঁড়িয়ে কন্টেনার ও কার্গো পণ্য হ্যান্ডেলিংয়ে রেকর্ড গড়ার দোরগোড়ায় চট্টগ্রাম বন্দর। স্টেডি গ্রোথ আমরা দেখতে পাচ্ছি, এটা কন্টেনারের ক্ষেত্রে এবং কার্গোর ক্ষেত্রেও। গত বছর আমাদের কন্টেনার হ্যান্ডলিং হয়েছিল 30 লাখের মতো, এইবার আমরা আশা করছি সেটা 32 লাখ ছাড়িয়ে যাবে। সাম্প্রতিক সময়ে ডলার সংকট কাটায় এলসি খোলার বিধিনিষেধ পর্যায়ক্রমে তুলে নিচ্ছে সরকার, আর তাই বেড়েছে আমদানির পাশাপাশি রপ্তানিও। তবে বেশি পণ্য নিয়ে বড় আকৃতির জাহাজ আসার সংখ্যা বাড়ায় প্রবৃদ্ধি হচ্ছে না জাহাজ আগমনের পরিসংখ্যানে। জাহাজ কমছে, এটা কারণটা হচ্ছে আগে ছোট জাহাজের জায়গায় এখন বড় জাহাজ আসতেছে, সো এখানে ইকুইপমেন্ট বেশি আসতেছে। আন্তর্জাতিক শিপিং লাইনগুলোর দাবি বৈশ্বিক সংকট এবং মন্দা পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরছে ইউরোপ আমেরিকার নাগরিকেরা। গুরুত্বপূর্ণ এসব রুটে বর্তমানে কন্টেনার চলাচল বেড়েছে। আমাদের ইম্পোর্টটা কন্টিনিউয়াসলি আমরা দেখেছি গত জুলাই আগস্টের পর থেকেই একটা প্রোগ্রেসিভ ট্রেন্ডে আছে। একইভাবে এক্সপোর্টটাও আমাদের কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ হয়েছে। লয়েড লিস্ট অনুযায়ী বিশ্বের ব্যস্ততম 100টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর 67তম অবস্থানে রয়েছে। বছরের শেষ সময়ে এসে আবার ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি। চট্টগ্রাম বন্দরের কন্টেনার এবং কার্গো হ্যান্ডেলিংয়ের যে প্রবৃদ্ধি তাই ইঙ্গিত করছে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। লন্ডনে যুক্তরাজ্য বিএনপির কার্যকরী কমিটির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা বলছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। বিষয়টা হচ্ছে যে আমরা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটা ক্রান্তি লগ্নে উপস্থিত হয়েছে। ক্রান্তি লগ্নটা হচ্ছে যে একটা 15 বছরের ফ্যাসিস্ট একটা দুঃশাসন, তার পরাজয়ের পরে, তার পলায়নের পরে একটা প্রেক্ষিত সৃষ্টি হয়েছে, যে প্রেক্ষিতে আমরা আশা করছি যে আমরা একটা নতুন শাসন ব্যবস্থা, নতুন রাষ্ট্র কাঠামো নিয়ে একটা নতুনভাবে নতুন বাংলাদেশ নির্মাণ করবার একটা কাজ শুরু করতে পারব। আমরা নিশ্চয়ই ভালো করে জানেন যে কোন প্রেক্ষিতে, কি অবস্থার প্রেক্ষিতে আমরা এই আন্দোলন শুরু করেছিলাম। 2008 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের পরে আওয়ামী লীগ একটা বিভিন্ন ধরনের কৌশলের মধ্য দিয়ে সে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। তারপর থেকেই আমি সেদিনও বলেছি, অত্যন্ত সুপরিকল্পিতভাবে সে তার একদলীয় শাসন প্রতিষ্ঠা করবার তার যে অভিলিপ্সা, তার যে বহু আগে থেকে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়িত করবার জন্য সে ধীরে 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 গণতান্ত্রিক যে ইনস্টিটিউশনগুলো, প্রতিষ্ঠানগুলো, সেগুলোকে ভেঙে দেওয়ার কাজ শুরু করে। এই জিনিসটা আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। মূল বিষয়টা ছিল টু ডিস্ট্রয় অল দ্য ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা বড় রকমের একটা বিষয়, সেটা মনে রাখতে হবে। কারণ আমরা বাংলাদেশের মানুষেরা, আমরা ঐতিহাসিক সময় থেকেই, অর্থাৎ আমরা হিস্টোরিক্যালি আমরা কিন্তু আপনার ডেমোক্রেসিতে বিশ্বাস করি। অর্থাৎ সেই ব্রিটিশ আমল থেকে, যখন আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম, তখনও তো নির্বাচন হয়েছে, তখন 1 ম্যান 1 ভোট হয়েছে, তখনও আমরা ভোট দিয়ে ভারত ভাগ করেছি ইন 1947। ইফ ইউ প্লিজ। যুক্তরাজ্যে কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি সেটি দেখছিলাম। রাজস্ব সংগ্রহে ভ্যাটের উপর নির্ভরশীলতা বাড়লেও কমেছে আদায়। এরই মধ্যে ভ্যাটদাতাদের অভিযোগ, তারা নিশ্চিত হতে পারছেন না তাদের দেয়া ভ্যাট সরকারি কোষাগারে সঠিকভাবে জমা হচ্ছে কিনা। এজন্য আদায় ব্যবস্থাপনার জটিলতাকে সামনে আনছেন তরুণ প্রযুক্তিবিদরা। ভ্যাট আদায় বাড়াতে ফাঁকির পথ বন্ধের পাশাপাশি সঠিকভাবে আইন প্রয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। আর এনবিআর বলছে সে পথেই হাঁটছে সংস্থাটি। ফরহাদুর রহমানের রিপোর্ট।
সচেতন নাগরিক হিসেবে আমাদের সবারই উচিত ভ্যাট দেওয়া। খোলা বাজারে কিনলে আমি এই টাকাটা কম পাইতাম। আমাদের এখানে ভ্যাট রিডিউস করার বা কমানোর কোনো সুযোগই নেই। সুপার শপ ও নামিদামি প্রতিষ্ঠান থেকে পণ্য কিনতে সর্বোচ্চ খুচরা মূল্যের উপর ভ্যাট বা মূসক দিতে বাধ্য হন ক্রেতা। যদিও একই পণ্য সাধারণ দোকানপাট ও বাজার থেকে খুচরা মূল্য পরিশোধ করে কেনার সুযোগ পান ভোক্তা। মোটামুটি বড় বড় দোকানই আছে, সব গুডসই আছে, কিন্তু ওরাও তো ভ্যাট দিচ্ছে কিনা জানি না। ওরা কোনো ক্যাশ মেমো দেয় না আমাদেরকে। ভ্যাটের বিষয় হলো আমাদের দোকান মালিক যারা আছে তারা এটার বিষয়, সিটি কর্পোরেশন থেকে এগুলো লিসে আনছে তারা এগুলা করে। পণ্য বিক্রির দোকান বা সেবাদানকারী প্রতিষ্ঠান ভেদে যেমন ভ্যাট আদায় ব্যবস্থাপনায় বৈষম্যের চিত্র তুলে ধরছেন ক্রেতারা, তেমনি আদায়কারীকে বিভিন্ন সময় পুরস্কার ও সম্মাননা দেয়া হলেও কোনো স্বীকৃতি পান না ভ্যাটদাতারা। আমরা চাই যে ভ্যাটটা এমনভাবে জিনিসটাকে অ্যাড করা হয় যেন আমাদের পর্যন্ত বার্ডেনটা না পড়ে। আমি টাকা দিব কিন্তু তারা মূসক দিবে না, তাদের প্রতিষ্ঠানের নামে দিবে, এটা কেমন নিয়ম? অথচ রাজস্ব আয়ের বড় অংশের অর্থের যোগান আসে এই ভ্যাট থেকেই। যদিও এনবিআর এর হিসাব বলছে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি এনবিআর এর আদায়। শুধু তাই নয়, গত বছরের একই সময়ের তুলনায় বরং ভ্যাটের আদায় কমেছে আমদানি ও স্থানীয় পর্যায়ে। তরুণ প্রযুক্তিবিদরা মনে করেন আদায় প্রক্রিয়ার জটিলতা দূর করতে পারলে বাড়বে ভ্যাটের পরিমাণ। আমার যে ভ্যাট সেটা ওই দোকানদারের বা যে আমাকে সার্ভিস প্রদান করতেছে তার অ্যাকাউন্টে এটা রাখারই দরকার নাই। সুতরাং আমার ভ্যাট যখন আমি প্রদান করব এটা সাথে সাথে রাষ্ট্রের কোষাগারে চলে যাবে। অ্যাপস এবং ওয়েবের ব্যবহার করতে হবে। আইন অনুযায়ী স্থানীয় পর্যায়ে খুচরা মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকার কথা থাকলেও তা অনেক ক্ষেত্রে বাস্তবায়ন হয় না। রয়েছে কর ফাঁকির প্রবণতাও, যা লক্ষ্যমাত্রা পূরণে বাধা বলে মনে করছেন বিশ্লেষকরা। ভ্যাট অথরিটির মাঠ পর্যায়ে সে ধরনের ড্রাইভ দরকার, যাতে দৃশ্যত মানুষ বুঝতে পারে যে আইনগতভাবে কোনো পার্থক্য নাই, প্র্যাকটিসের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। এনবিআর বলছে ভ্যাট আদায়কে সহজ করতে নানামুখী উদ্যোগে কাজ করছে সংস্থাটি। বিজনেস কমিউনিটিকে দোষারোপ করার আগে বলতে চাই যে আমি একটা এনবিআর পিপল হিসেবে আমরা কতটা সেখানে কাজ করছি। আমাদের যারা সংগ্রাহক তাদের কিন্তু আরো ভিজিলেন্ট হতে হবে। ভ্যাট আদায়কে সহজ করতে এনবিআর কর্মকর্তাদের দায়িত্ব পালনে জবাবদিহিতা নিশ্চিত করা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে জনসমক্ষে আনা হলো আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি। সকাল 11টা থেকে সৈকতের লাবণী পয়েন্টে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে ট্রফিটি। দিনের শুরুতে সকাল 9টায় সাগরের সাম্পানে ফটো সেশন করা হয় চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। এ সময় কক্সবাজারের ঐতিহ্যবাহী সাম্পানের উপর ট্রফিটিকে রেখে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এর ছবি এবং ভিডিও ধারণ করেন আইসিসির প্রতিনিধি দল। পরে ট্রফিটি নিয়ে যাওয়া হয় লাবণী পয়েন্টের নির্ধারিত স্থানে। সেখানে বেলা 11টা থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে ট্রফিটিকে। তারা দেখার পাশাপাশি ছবিও তুলতে পারছেন চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে। তবে এই ট্রফি ট্যুর নিয়ে বিসিবির পক্ষ থেকে কোনো প্রচারণা না থাকায় পর্যটকদের উপস্থিতি বেশ কম। 2017 সালে লাস্ট বাংলাদেশে এসেছিল, কিন্তু এখানে কক্সবাজার আসার সুযোগ হয়ে ওঠে না, বাট এইবার এসেছে। অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারছি যে এবার দেখা সম্ভব, তাই এসেছি, দেখছি, ছবি তুলছি, অনেক ভালো লাগছে। অবশ্যই চাই বাংলাদেশ বেশি চাই হচ্ছে তারা ভালো গেল, মানে এত এক্সপেকটেশন রাখতেছি না। খুব ভালো লাগছে, আনন্দের বিষয়। বাংলাদেশ, আশা করি বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি বাংলাদেশে নিয়ে আসুক। 7 দিন ধরে আগ্রহ করে বসে আছি চ্যাম্পিয়ন ট্রফিটা দেখার জন্য, দেখে অনেক খুশি লাগতেছে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দ্রুত নির্বাচন চায় জামায়াত, আদালতের রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের আশা সংস্কার কমিশন প্রধানের। সুষ্ঠু ভোটের জন্য জনগণকে সচেতন থাকার আহ্বান উপদেষ্টার। পার্বত্য জনগোষ্ঠীর সমস্যা থাকলেও সমাধানযোগ্য বললেন প্রধান উপদেষ্টা। সমতলের সঙ্গে ভেদাভেদ দূর করার তাগিদ। তারুণ্যের উৎসবে পাহাড়িদের যোগ দেওয়ার আহ্বান। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।